আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিএড প্রফেশনাল কোর্স প্রথম সেমিস্টার গণিত শিক্ষণ ইউনিট 5। ইউনিট 3-তে আরও টপিকস বাকি আছে, তো আমরা টপিকগুলো পরে আলোচনা করি। আমাদের ইম্পর্টেন্ট যেটা টিচিং প্র্যাকটিসের জন্য আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আগে আমরা আলোচনা করছি। তো তারই অংশ হিসাবে ইউনিট 5-এ এই গণিত শিক্ষণ দক্ষতা পাঠ পরিকল্পনা প্রণয়ন এই অংশটি নিয়ে আমরা আলোচনা করব। পাঠ পরিকল্পনা, তো পাঠ পরিকল্পনা যখন আমরা বলবো তখন প্রথমে এটার সাথে পরিকল্পনা কথাটা জড়িত। তো পরিকল্পনা অর্থ কি বা পরিকল্পনা কি? হ্যারল্ড কুঞ্জ এর মতে পরিকল্পনা হলো একটি বুদ্ধি প্রসূত প্রক্রিয়া, সচেতনতার সহিত কাজের গতি স্থির করা, উদ্দেশ্য, সঠিক ঘটনা এবং সুবিবেচিত মূল্য নিরূপণ ভিত্তিক সিদ্ধান্ত স্থির করা হলো পরিকল্পনা। এখন পরিকল্পনা করতে হলে কি কি প্রয়োজন হয়? তো প্রথমে লক্ষ্য নির্ধারণ ও কার্যক্রমের উপর বিবৃতি, একটি প্রত্যক্ষ নকশা, চূড়ান্ত ফলাফল, অতীত অভিজ্ঞতা, অতীত অগ্রগতি পরীক্ষা। পরিকল্পনার সাথে যে বিষয়গুলো জড়িত সেটা হলো, প্রথমে হলো উদ্দেশ্য, তারপর হলো সময়, তারপর হলো পদ্ধতি, তারপর হলো বাজেট, তারপর হলো উপকরণ, কৌশল, নীতি। এই বিষয়গুলো পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট। পরিকল্পনা একটি বাস্তব কর্মের মানসিক অনুশীলন। A plan, in fact, a mental rehearsal of all the phases of the activity. শ্রেণীকক্ষে শিক্ষক যা করবেন তার অগ্রিম কর্মসূচি পাঠ পরিকল্পনা। পাঠ পরিকল্পনা হলো শ্রেণীকক্ষে শিক্ষকের কর্ম পরিকল্পনা। এর মধ্যে থাকে শিক্ষকের কর্মদর্শন, দর্শন শাস্ত্রে তাঁর জ্ঞান, শিক্ষার্থী সম্পর্কে তাঁর লব্ধ অভিজ্ঞতা, শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, শিক্ষণীয় বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান এবং কার্যকরী পদ্ধতি প্রয়োগে তাঁর সক্ষমতা। লেজার বি সন এর মতে এই সংজ্ঞাটা পূর্বসূত্র বজায় রেখে শিক্ষার্থীদের কিভাবে পরিচালনা করতে হবে, তাদের সাহায্যার্থে নতুন কী কর্মসূচি গ্রহণ করতে হবে, পাঠ পরিকল্পনা তা সুস্পষ্টভাবে নির্দেশনা দেয়। পাঠের উদ্দেশ্য থেকে শুরু করে সেই উদ্দেশ্যকে সার্থক করার সুস্পষ্ট কর্মসূচি পাঠ পরিকল্পনায় মূর্ত হয়ে ওঠে। প্রফেসর এস.কে কোছার। সার্থক শিক্ষকতা দুইটি উপাদানের উপর নির্ভর করে। একটা হলো সযত্ন অথচ নমনীয় পরিকল্পনা, আর হলো শিক্ষক। তো পাঠ পরিকল্পনা বিষয়ে আরও আমরা যদি বলি, নির্দিষ্ট শ্রেণীতে পূর্ব নির্ধারিত সময় তালিকা অনুসারে বিভিন্ন কাজের মাধ্যমে পূর্ব নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য বিভিন্ন করণীয় বিষয়ের বিবরণী হলো পাঠ পরিকল্পনা। নানা প্রকার কাজের উদ্দেশ্যে শ্রেণীতে নির্দিষ্ট সময়ে পাঠ সম্পন্ন করার জন্য নানা প্রকার করণীয় বিষয়ের বিভাগই হলো পাঠ পরিকল্পনা। অ্যানেল বসিং মৌলিক তিনটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন পাঠ পরিকল্পনার ক্ষেত্রে। এক, শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়ার ফলশ্রুতি, অর্থাৎ পাঠ পরিকল্পনার মধ্যে থাকবে নির্দিষ্ট উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য পূরণের বিবরণ। দুই, পাঠ পরিকল্পনার মধ্যে থাকবে শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়ার উপর ভিত্তি করে পাঠ পরিকল্পনার বিবরণ। এই ক্ষেত্রে শিক্ষার্থীর কাজের উপর সর্বাধিক গুরুত্ব প্রদান করতে হবে। তিন, নির্দেশক ও পরিচালক হিসাবে শিক্ষকের ভূমিকা হবে মুখ্য, অর্থাৎ শিক্ষক নিজের ইচ্ছা ও সুবিধার দিকে লক্ষ্য না রেখে শিক্ষার্থীর শিক্ষণ কর্মের দিকে নজর রেখে পরিকল্পনা রচনা করবেন।
এখন তো আমরা যদি এই সংজ্ঞাগুলো জেনারেলাইজ করি তাহলে আমরা বলতে পারি সুষ্ঠুভাবে দৈনন্দিন শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য সুচিন্তিত পদ্ধতিগত ধারাবাহিক প্রক্রিয়াসমূহের সমন্বিত রূপরেখা বা ব্লু প্রিন্ট হলো পাঠ পরিকল্পনা। পাঠ পরিকল্পনার গুরুত্ব: প্রস্তুতির সুযোগ, সময়সূচি অনুসরণের সুযোগ, উদ্দেশ্যভিত্তিক কর্ম পরিচালনার সুযোগ, পাঠ্যাভ্যাস বৃদ্ধির সুযোগ, সম্ভাব্য ত্রুটি দূরীকরণের সুযোগ, আত্মবিশ্বাস সুদৃঢ়করণের সুযোগ, শিক্ষার্থী শিক্ষকের লব্ধ জ্ঞান অভিজ্ঞতা যথাযথভাবে প্রয়োগের সুযোগ, এগুলো পাঠ পরিকল্পনার ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে এই এই সুবিধাগুলো শিক্ষক হিসাবে পেয়ে থাকে। পাঠ পরিকল্পনার অপরিহার্য বিষয়: 1. বিষয় জ্ঞান সম্পর্কে জানা অভিজ্ঞতা। 2. শিক্ষার্থী সম্পর্কে জানা বা অভিজ্ঞতা, অর্থাৎ শিক্ষার্থীর বয়স, সামর্থ্য, আগ্রহ, প্রবণতা, এক কথায় মনস্তত্ত্বে গভীর এবং সুস্পষ্ট জ্ঞান ও ধারণা। 3. শিক্ষণ পদ্ধতি, রীতিনীতি ও শিক্ষকতার আঙ্গিক সম্পর্কে ধারণা। 4. শিক্ষা মনোবিজ্ঞান, শিক্ষা দর্শন, সমাজ দর্শন ও শিক্ষার ব্যবহারিক বিজ্ঞানের উপর ধারণা। পাঠের প্রকার ভেদ: মানসিক প্রক্রিয়ার 3টি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। 1. তথ্য অবগত হওয়া বা অবগতি, কগনিশন। 2. তথ্য সংক্রান্ত জ্ঞানের সাথে বোধের বিকাশ বা অনুভূতি। 3. জ্ঞান ও বোধের প্রেক্ষিতে কর্ম সম্পাদনের ইচ্ছা বা কোনেশন। মানসিক প্রক্রিয়ার এই 3টি বৈশিষ্ট্যের আলোকে পাঠদানকে 3টি স্তরে ভাগ করা যায়। 1. জ্ঞানমূলক পাঠ, 2 হলো রসবোধমূলক পাঠ, 3 হলো নৈপুণ্যমূলক পাঠ। তো এখানে এই 3টা জ্ঞানমূলক পাঠ, নৈপুণ্যমূলক পাঠ আর রসবোধমূলক পাঠকে এখানে দেখানো হয়। তো পাঠ পরিকল্পনার উপাদান ও সোপান: শর্ত সাপেক্ষ উপাদান সমূহ, আনুষ্ঠানিক ও প্রাথমিক ব্যবস্থা আর হারবার্টের সোপান। আমরা উপাদানগুলো এইভাবে সাজাতে পারি। এক হলো শর্ত সাপেক্ষ উপাদান সমূহ, কন্ডিশনিং ফ্যাক্টরস। ক. বিষয়বস্তু সম্পর্কিত জ্ঞানের ব্যাপকতা ও গভীরতা। খ. শিক্ষা সহায়ক সামগ্রী সংগ্রহ, তৈরি ও ব্যবহার। গ. শিক্ষা পরিবেশ। ঘ. শিক্ষার্থীর চাহিদার উপর গুরুত্ব আরোপ। 2. আনুষ্ঠানিক ও প্রাথমিক ব্যবস্থা, ফর্মাল অ্যান্ড প্রিলিমিনারি প্রসিডিউরস। যেমন এখানে একটা উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে বিদ্যালয়ের নাম, শিক্ষকের নাম, পরিচিতি নাম্বার, শ্রেণী, শাখা, শিক্ষার্থীর সংখ্যা, বিষয়, পাঠের বিষয়বস্তু, সময়, পিরিয়ড। তারপরে আছে আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা শিক্ষণফল 1, 2, 3, 4, 5 এইভাবে। তারপরে ধারণার মধ্যে আছে দল, পাল, বইয়ের সেট, কাফের সেট, প্রকারিজ সেট ইত্যাদি। বক্তৃতা, প্রশ্ন উত্তর, সমস্যা সমাধান, প্রদর্শন, পর্যবেক্ষণ, দলীয় কাজ। অর্থাৎ শিক্ষক আনুষ্ঠানিক ও প্রাথমিক ব্যবস্থা হিসেবে উনি কি কি চিন্তা করেছেন সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। 3 হলো হারবার্টের পঞ্চসোপান, যেটা ক্লাসে গিয়ে শিক্ষক বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে অর্জন করবেন। জার্মান শিক্ষাবিদ জেফ হারবার্ট এর মতে শিক্ষার্থীর পূর্ব সঞ্চিত জ্ঞান, অনুভূতি ও অভিজ্ঞতা সমূহ হল সমবেক্ষণ মণ্ডল, অ্যাপারসেপটিভনেস। এই জ্ঞান ও অভিজ্ঞতা নতুন জ্ঞানকে দৃঢ় করে, ফলে শিক্ষার্থীর জ্ঞান ভাণ্ডার স্ফীত ও সমৃদ্ধ হয়। শিক্ষা দর্শনের এই মনস্তত্ত্ব ভিত্তিকতার আলোকে পাঠ পরিকল্পনাকে 4টি সোপানে বিভক্ত করেন তিনি। ক. স্পষ্টতা। খ. সংযোগ বা অনুবন্ধ বা সংযোজন। গ. পারস্পর্য বা সুসংবদ্ধতা বা শ্রেণীকরণ। ঘ. পদ্ধতি বা প্রয়োগ। পরবর্তীতে হারবার্টের অনুগামী জিলার এবং রেন 4টি সোপানকে 5টি সোপানে পরিণত করেন। সেটা এরকম: আয়োজন বা প্রস্তুতি, উপস্থাপন, সংযোগ বা বিষয় সম্মিলন, সূত্র নির্ধারণ বা সাধারণীকরণ, অভিযোজন বা প্রয়োগ। আর এখন আমরা লেসন প্ল্যানে আধুনিক পাঠ পরিকল্পনায় হারবার্টের 5টি সোপানের 3টি সোপান ব্যবহার করা হয়: প্রস্তুতি, উপস্থাপন, মূল্যায়ন। প্রথমে প্রস্তুতি। 3টি সোপানের মধ্যে প্রথমটা হলো প্রস্তুতি। প্রস্তুতিতে থাকে শুভেচ্ছা বিনিময়, শ্রেণীবিন্যাস, বাড়ি কাজ আদায়, পাঠের অনুকূল পরিবেশ সৃষ্টি, পাঠ ঘোষণা। উপস্থাপনে থাকে কার্যক্রম 1, কার্যক্রম 2, কার্যক্রম 3, কার্যক্রম 4।
ওখানে পদ্ধতি ও কৌশলের প্রয়োগ, উপকরণের ব্যবহার ইত্যাদি। এখানে কার্যক্রম বলতে শিখন ফলের আলোকে আমি কি কি অ্যাক্টিভিটি করব সেগুলোকে আমরা কার্যক্রম হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে আমি পাঠটা নিতে একজন শিক্ষক হিসেবে আমার উপর মানে সুবিধা হয়। এই জন্য কার্যক্রম এটা একেবারে নেসেসারি তা নয়। কার্যক্রম 1, 2, 3 এগুলো শিক্ষকের মনে রাখার সুবিধার জন্য এবং বিষয়বস্তু উপস্থাপনের সুবিধার জন্য হয়তো এভাবে করা যায়, কিন্তু এটা আসলে নট নেসেসারি, একেবারেই লাগবে এটা না। তবে শিক্ষক যদি মনে করেন যে এইভাবে দিলে তার পাঠ উপস্থাপনের সুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে এটা করতে পারেন কার্যক্রম 1, 2, 3। তারপরে মূল্যায়ন হলো প্রশ্ন উত্তর বা অন্য পদ্ধতির পাঠ যাচাই, মৌখিক বা পদ্ধতিতে পাঠ যাচাই, মৌখিক বা লিখিত বাড়ির কাজ প্রদান। তো মূল্যায়নে আসলে আমরা পুরো ক্লাসে কি কি শিখালাম, কি কি আলোচনা করলাম তার আলোকে এবং শিক্ষার্থীদেরকে দিয়ে কি কি কাজ করালাম, অনুশীলন করালাম, তার আলোকে আমরা কিছু প্রশ্ন মৌখিক বা লিখিতভাবে জিজ্ঞেস করি পাঠের শেষে। এরপরে এক বাড়ি কাজ দিই তার আলোচনা। এটা হলো মূল্যায়ন। তো এলো 3টা অংশ, একটা হলো প্রস্তুতি, তারপরে হলো উপস্থাপন, তারপরে হলো মূল্যায়ন। তো এখানে একটু বলে রাখি, প্রস্তুতিতে সর্বোচ্চ হয়তো 5-6 মিনিট যাবে, মূল্যায়নে হয়তো 8-10 মিনিট যাবে। আর 40 মিনিটের যদি ক্লাস হয় তাহলে ওই যে 5 আর 10-এ 15 মিনিট বাদ দিই, আর বাকি 25 মিনিট হলো উপস্থাপন। সুতরাং উপস্থাপনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাঠ পরিকল্পনার উপাদান, উদ্দেশ্য, প্রস্তুতি, শিক্ষণ শেখানো কার্যক্রম, মূল্যায়ন, পদ্ধতি ও কৌশল, শিক্ষকের কাজ, শিক্ষার্থীর কাজ, সহায়ক সামগ্রী বা উপকরণ। হেরিংবোন কৌশল। লেসন প্ল্যানে একটা শর্ট বা সংক্ষিপ্ত কৌশল হলো কে কি কখন কোথায় কে কেন কিভাবে। কে কি কখন কোথায় কেন কিভাবে, এটা এই এই মাছের কাটার মতো কাঠামোটা, এই জন্য এটাকে হেরিংবোন নাম দেওয়া হয়েছে। তো কে শ্রেণী শিক্ষক, কি আজকের পাঠ, কখন তারিখ পিরিয়ড সময়, কোথায় শ্রেণীর সাথে, কেন আচরণিক উদ্দেশ্য, কিভাবে পদ্ধতি কৌশল উপকরণ উপস্থাপন মূল্যায়ন। অর্থাৎ হেরিংবোন টেকনিকে সবগুলোই চলে আসে। তো লেসন স্ট্রাকচার, লেসনের কাঠামো, একটা হলো ক্যাচ এপিসোড, হ্যাঁ, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ, ইন্ট্রোডাকশন অফ লেসন, এবং আজকের ক্লাসের লেসনটা ইন্ট্রোডাকশন করা। টিচ এপিসোড, টিচার্স অ্যাক্টিভিটি, ওয়ার্ক এপিসোড, স্টুডেন্টস অ্যাক্টিভিটি, রিভিউ এপিসোড, ইভ্যালুয়েশন। তো এখন আসলে এখানে আজকের পাঠের প্রাথমিক ধারণা, তারপর হলো শিক্ষকের কাজ, শিক্ষার্থীর কাজ, আর হলো মূল্যায়ন, এই বিষয়টা এখানে ফোকাস করা হয়েছে। ডেভিড অসবেল একটা কথা বলছে যে কগনিটিভ ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি ইউজ টু প্রমোট দ্য লার্নিং অ্যান্ড রিটেনশন অফ নিউ ইনফরমেশন, ইট ইজ এ মেথড অফ ব্রিঙ্গিং অ্যান্ড লিঙ্কিং ওল্ড ইনফরমেশন উইথ সামথিং নিউ। আমি যদি কোনো পাঠ আজকে শুরু করি তখন এই অসবেলের এই কথাটা মনে রাখতে হবে। অর্থাৎ আমি আজকে যে পাঠটা শুরু করব ওই পাঠের রিলেটেড শিক্ষার্থীদের কি কি জিনিস আগে থেকে বা কি কি বিষয় আগে থেকে তার জানা আছে, ওই জানা থেকে আমি আজকের পাঠে যে নতুন তথ্যগুলো দিব, নতুন যে ইনফরমেশানগুলো দিব, তাহলে ওই ইনফরমেশানগুলো তার পুরান জ্ঞানের সাথে নতুন জ্ঞানের সংযোগ হবে, এবং যদি প্রপারলি এই সংযোগটা করা যায় তাহলে লার্নিং স্থায়ী হবে। তো এডগার ডেলের একটা লার্নিং পিরামিড, এটাকে ইফেক্টিভনেস অফ ইনস্ট্রাকশন, আমি কিভাবে করলে বিষয়টা শিক্ষার্থীর মধ্যে ইফেক্টিভনেস বেশি হয়, সেটা হলো এই পিরামিডের মাধ্যমে দেখা যায়। লেকচার, আমি শুধু লেকচার বেসড যদি ক্লাসটা নেই তাহলে অনলি 5% শিক্ষার্থীরা ধরে রাখতে পারবে এবং এটা স্থায়িত্ব কম। তারপরে যদি রিডিং মোডে নিই তাহলে 10%, মাল্টিমিডিয়া মোডে নিই 20%, ডেমনস্ট্রেশন মোডে নিই 30%, ডিসকাশন মোডে নিই 50%, প্র্যাকটিস বাই ডুইং, হ্যাঁ, 75%, আর যদি টিচ আদার্স অর অ্যাপ্লাই, হ্যাঁ, তাহলে 90%। এডগার ডেল লার্নিং পিরামিড। তো আজকে এই পর্যন্তই। এই লেসন প্ল্যানের একটা নমুনা আমরা আগে দিয়ে দিছি,
আমি সবাইকে অনুরোধ করব এই নমুনাটা খুব যথাযথভাবে অনুসরণ করার জন্য, এবং আজকে যে ক্লাস নিলাম ওই ক্লাসে ওই নমুনার সবগুলোই উঠে এসেছে, ওটার সাথে লিঙ্ক করে পড়ার জন্য সবাইকে অনুরোধ করব। সবাইকে ধন্যবাদ।